ভেজা কাঁচের বাইরে থেকে আঙুল বুলিয়ে কিছু একটা লেখার চেষ্টা করছে সেই হাত। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চেয়ে রইলাম সেই দিকে। প্রথমে লেখা হলো ম, তারপর হর্ষকার, তারপর ক, এ, ত, কয়ে ত এবং শেষে ইকার। আমার চোখের সামনে জলজল করে উঠল সেই অশরীরী হাতে লেখা শব্দটি, মুক্তি। নমস্কার, আমি জয়াঞ্জনা। আপনারা শুনছেন পটাকা FM। গল্প শোনার মধ্যে একটা আলাদা মজা আছে, তাই অডিও গল্পের মাধ্যমে আপনাদের একটু আনন্দ দিতে পটাকা FM-এর বিশেষ নিবেদন নাটকীয়ভাবে গল্প বলা। আজ আপনাদের জন্য প্রলয় কুমার নাথের লেখা মুক্তি। প্রধান চরিত্রে সুবিনয়, রামচন্দ্রবাবু, মহিতোষবাবু ও জগাই। গল্পপাঠ ও অন্যান্য চরিত্রে আকাশ ও প্রদীপ্ত। শুরু হচ্ছে আজকের গল্প, প্রলয় কুমার নাথের লেখা মুক্তি। মোবাইলের SMS-এ ইনবক্সে আসা ঠিকানাটাকে আর একবার পড়ে নিয়ে রাস্তার সামনে বাড়িটার দিকে তাকিয়ে দেখলাম আমি। হ্যাঁ, এই বাড়িটার ঠিকানাটাই তো সেই ভদ্রলোক আমাকে মেসেজ করে পাঠিয়েছিলেন। আর কিছু না ভেবে আমি গিয়ে কড়া নাড়লাম সেই বাড়ির সদর দরজায়। কিছুক্ষণ পর দরজা খুলে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে এসে দাঁড়ালেন একজন রোগা চেহারার বয়স্ক ভদ্রলোক। উনি কিছু বলার আগেই আমি বলে উঠলাম, নমস্কার, আমি সুবিনয় সেনগুপ্ত। খবরের কাগজে আপনার দেওয়া বিজ্ঞাপনটা দেখে আমি আজ সকালেই আপনাকে ফোন করেছিলাম। তখন আপনি এই ঠিকানাতে এসে দেখা করতে বললেন। আপনি নিশ্চয়ই রামচন্দ্রবাবু? এবার হাসি ফুটে উঠল ভদ্রলোকের মুখে। তিনি প্রতি নমস্কার জানিয়ে সম্মতিসূচক ইঙ্গিত করে আমাকে বাড়ির ভেতর আসতে বললেন। বাড়ির ড্রয়িং রুমে বসে ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল আমার। কিছুক্ষণ আগেই ধুমায়িত কফি আর বিস্কুটের ট্রে আমাদের সামনে রেখে গিয়েছে বাড়ির চাকর। কফি মগে সশব্দে চুমুক দিয়ে বেশ আয়েশ করে রামচন্দ্রবাবু আমাকে বলে উঠলেন, তা মশাইয়ের হঠাৎ কলকাতা ছেড়ে বিষ্ণুপুরে যাওয়ায় মনোবাসনা হলো কেন? আমি উত্তর দিলাম, আসলে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে PhD করছি। আমার গবেষণার বিষয়ের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আসে বাঁকুড়ার বিভিন্ন প্রাচীন রাজবংশ তথা তাদের শিল্প সংস্কৃতির কথা। তাই উনি বলে ওঠেন, বাহ, বেশ বেশ, ঠিক আছে। আমার বাড়িটা তো ওখানে ফাঁকাই পড়ে আছে বেশ কিছু বছর ধরে। যবে থেকে এই ছেলে বৌমার সাথে আমি এই কলকাতার বাড়িতে এসে উঠেছি। তা আপনি কতদিনের জন্য ওই বাড়িতে ভাড়া থাকতে চাইছেন? আমি কফিতে একবার চুমুক দিয়ে বলে উঠলাম, এই ধরুন 5-6 মাস। তার মধ্যেই গবেষণার জন্য সমস্ত দরকারি তথ্য জোগাড় করা হয়ে যাবে আশা করি। উনি প্রসন্নতার হাসি হেসে বললেন, ভালো কথা। বাড়ির ভাড়া আর সিকিউরিটি ডিপোজিট কত তা তো আপনাকে ফোনেই বলেছি। আর তা নিয়ে আপনার কোনো সমস্যা নেই সে কথা জানিয়েছেন। তবে মশাই, ভাড়ার টাকাটা কিন্তু ওই প্রতি মাসের 5 তারিখের মধ্যেই দিতে হবে। আপনি কাল থেকে ওখানে শিফট করে যেতে পারেন, তবে
তার আগে আপনার যে কোনো একটা পরিচয়পত্রের ফটোকপি। আমি হেসে উঠলাম। হ্যাঁ, অবশ্যই, আমি ভুলিনি সে কথা। আজকে নিয়ে এসেছি সিকিউরিটি ডিপোজিট আর পরিচয়পত্রের কপি। তো আর কিছু বলার আছে আপনার আমাকে? এবার রামচন্দ্রবাবু বেশ গম্ভীর মুখে আমাকে বললেন, তবে তবে ওই বাড়ির পাশের বাড়িতে একজন ভদ্রলোক থাকেন, নাম মহিতোষ নন্দী, রামানন্দ কলেজের অধ্যাপক। ওনাকে একটু সমঝে চলবেন মশাই। আমি আশ্চর্য হয়ে বললাম, কেন বলুন তো? রামচন্দ্রবাবু বেশ চিন্তিত কণ্ঠে বলে উঠলেন, আসলে কয়েক বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে ওনার স্ত্রী মারা যান। তারপর থেকেই কেমন যেন খ্যাপাটে স্বভাবের হয়ে গেছেন উনি। কলেজের সময়টুকু বাদ দিয়ে সর্বক্ষণ বাড়ির ভেতরেই থাকেন। পাড়ার কারোর সাথে তেমন কথাবার্তাও বলেন না। আমি কৌতূহলী হয়ে বললাম, তাছাড়া তাছাড়া কি? রামচন্দ্রবাবু অস্ফুট স্বরে বলে উঠলেন, তাছাড়া তার স্বভাব চরিত্রও তেমন ভালো নয়। পাড়ার অনেকেই বেশ কিছুবার অচেনা মেয়েদের ওনার ঘরে যেতে দেখেছে। আমি সহাস্য কণ্ঠে তাকে বলে উঠলাম, না না রামচন্দ্রবাবু, পাশের বাড়িতে কে কী করছে তাতে আমার কি? এইসব নিয়ে আমার কোনো অসুবিধা হবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বিষ্ণুপুরে অত্যন্ত মনোরম স্থানে অবস্থিত রামচন্দ্রবাবুর দোতলা হলুদ রঙের ছোট্ট বাড়িটা। তবে জায়গাটা বেশ নির্জন। আশেপাশে আর সেরকম কোনো বাড়িঘর চোখে পড়ে না, শুধু এই এক মহিতোষ নন্দীর বাড়ি ছাড়া। এই বাড়ির সামনে একটা বেশ বড় পুকুর, অন্যদিকে একটি দিগন্ত বিস্তৃত মাঠ, আর পিছনে এবং আর একদিকে মহিতোষবাবুর বাড়িটা ছাড়িয়ে শুরু হয়েছে শুশুনিয়া পাহাড়ের পাথুরে জমি। দোকানপাট বা জনবসতি খুব একটা ধারে কাছে নেই, তার জন্য অনেকটা সময় ধরে হাঁটা পথ দিয়ে চলতে হয়। তাই বাজার হাট করাটা বেশ মুশকিল ব্যাপার এখানে। এই বাড়ির ডান দিকে বাগানের কিছুটা অংশ পেরিয়ে গেলেই শুরু হয়েছে মহিতোষবাবুর বাড়ির জমির পাঁচিল। তার বাড়িটাও দোতলা, তবে বেশ বড় জায়গা জুড়ে অবস্থিত। পুরনো আমলের বনেদি ধাঁচে গড়া, তবে এখন তা খুব একটা দৃষ্টিনন্দন না হলেও বেশ কিছু জায়গায় আধুনিক যুগের মেরামতির ছাপ লক্ষণীয়। বিকেলের দিকে আমি যখন বাগানের ভেতরে একটু পায়চারি করছি, সেই সময় প্রথম দেখা হলো মহিতোষ বাবুর সঙ্গে। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি হলেও তার চেহারা অত্যন্ত ঈর্ষণীয়। লম্বা সুঠাম মেদহীন ফর্সা শরীর, বনেদি অভিজাত্যের ছটা স্পষ্ট, চোখে গোল্ডের ফ্রেমের চশমা এবং ফ্রেঞ্চ কাট দাড়ি যেন তার পুরুষালী গম্ভীর্যে আরও মাধুর্য এনেছে। তিনি বোধহয় কলেজ থেকে ফিরলেন। বাড়ির সামনে নতুন তৈরি গ্যারেজে গাড়িটা ঢুকিয়ে সেখান থেকে বেরিয়ে আসতেই আমার সাথে চোখাচোখি হলো ভদ্রলোকের। আমি মুখে একটু হাসি আনার চেষ্টা করলেও উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কোনো কথা না বলে ঢুকে গেলেন বাড়ির ভেতর। আমিও মুখ ফিরিয়ে বাড়ির ভেতর আসতে যাব, এমন সময় হঠাৎ আমার চোখ গেল মহিতোষবাবুর দোতলার একটি ঘরের পিছনে খোলা জানালার দিকে। দূর থেকে দেখে এক মুহূর্তের জন্য মনে হলো যে ওই জানালার পিছনে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরিহিতা এক নারী মূর্তি।
আমি চমকে উঠে আর একবার ভালো করে চাইলাম সেই দিকে, কিন্তু না, এখন আর কাউকে জানালার আড়ালে দেখতে পেলাম না। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো আমার। মনে হলো হয়তো চোখের ভুল। তবে রামচন্দ্রবাবুর কথা অনুযায়ী বিপত্নিক মহিতোষবাবুর বাড়িতে কোনো মহিলা দেখতে পাওয়া খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি যে নিজের চোখে দেখলাম যে মহিতোষবাবু বাড়ির সদর দরজার তালা খুলে বাড়ির ভেতরে ঢুকলেন, আর সেই মুহূর্তে তার সাথে অন্য কেউ ছিলও না। তাহলে কি উনি কোনো মহিলাকে বাড়ির ভেতরে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে বেরিয়েছিলেন? কিন্তু কেন? সেদিন এই নতুন জায়গায় পৌঁছে সব কিছু গোছগাছ করতে করতে বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল। স্থানীয় একটা হোটেল থেকে রাতের খাবারটা কিনে এনেছিলাম। সমস্ত দিনের ট্রেন জার্নির ধকলে বেশ ক্লান্ত হয়ে তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে বিছানায় চলে গিয়েছিলাম। কিন্তু জানি না কেন ঘুম আসছিল না দু চোখে। রাত একটু বেশি হতেই শুরু হয়ে গেল প্রবল বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ। আমার ঘরের বাইরে রাতের নিকষ কালো অন্ধকারের মধ্যে ক্রমাগত বৃষ্টির শব্দ আর চিঁচি পোকার ডাক। ফাঁকা বাড়িতে একা আমি, আর তাছাড়া আজ সারাদিন ধরে লোডশেডিং। এমন আবহাওয়ার মধ্যেও কেমন যেন গা ছমছম করছিল আমার। মহিতোষবাবুর বাড়ির জানলায় দেখা সেই মেয়েটির দৃশ্যটাও যেন বারবার ঘোরাঘুরি করছিল চোখের সামনে। আচমকাই বৃষ্টির তেজটা যেন একটু বেড়ে গেল বোধহয়। আমার পাশের জানলা দিয়ে আসা বৃষ্টির ফোঁটায় ভিজে যেতে লাগলো বিছানার চাদর। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে বন্ধ করে দিলাম জানলার দুই পাল্লা। ঘুমটা কতক্ষণ এসেছিল বলতে পারবো না। এমন সময় কিসের যেন একটা ঠক ঠক আওয়াজ শুনে খুলে গেল দু চোখের পাতা। আর একবার শুনতে পেলাম শব্দটাকে। বুঝতে বাকি রইল না যে শব্দটা আসছে ওই জানালার কাঁচের শার্সির বাইরে থেকে। কেউ যেন বাইরে থেকে ক্রমাগত আলতো হাতের টোকা মেরে চলেছে জানালার পাল্লার গায়ে। আতঙ্কে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ধরপড় করে বিছানায় উঠে বসলাম। তারপর ছুটে গিয়ে ব্যাগ হাতড়ে বার করলাম একটা মোমবাতি আর দেশলাই বাস্ক। শব্দটা তখনও হয়ে চলেছে। আমি কম্পিত হাতে বেশ কয়েকটা দেশলাইয়ের কাঠি নষ্ট করে মোমবাতিটা জ্বালিয়ে ধরে একবার চেয়ে দেখলাম জানালাটার দিকে। মোমবাতির কম্পমান আলো গিয়ে পড়ল বন্ধ কাঁচের গায়ে, আর তাতে আমি যেন স্পষ্ট দেখতে পেলাম জানালার কাঁচের শার্সির বাইরে একটা হাতের ছায়া। এই অন্ধকার ঘরের মোমবাতির ক্ষীণ আলোতেও দেখা যাচ্ছে তার সরু সরু 5টা আঙুলের আকৃতি। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। আমি মোমবাতিটা হাতে করে আড়ষ্ট হয়ে দেয়ালের গায়ে সিটিয়ে দাঁড়িয়ে রইলাম। এবার সেই হাতের তর্জনীটা ছাড়া
অন্য আঙুলগুলো ভাঁজ হয়ে মুঠোর মধ্যে চলে এলো। ধীরে ধীরে তর্জনীটা স্পর্শ করলো জানালার কাঁচের বাইরের পৃষ্ঠতলে। তারপর যেন মনে হলো সেই বৃষ্টির জলে ভেজা কাঁচের বাইরে থেকে আঙুল বুলিয়ে কিছু একটা লেখার চেষ্টা করছে সেই হাত। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চেয়ে রইলাম সেই দিকে। প্রথমে লেখা হলো ম, তারপর হর্ষকার, তারপর ক, এ, ত, কয়ে ত এবং শেষে ইকার। আমার চোখের সামনে জলজল করে উঠল সেই অশরীরী হাতে লেখা শব্দটি, মুক্তি। আমি কতক্ষণ দেয়ালের গায়ে এভাবে সিটিয়ে দাঁড়িয়েছিলাম জানি না। সম্বিত ফিরে এলো যখন হঠাৎ করে ঘরের আলো জ্বলে উঠল। তার মানে এতক্ষণ পরে লোডশেডিংয়ের সমস্যা দূর হয়েছে। আমি সাহস বুকে বেঁধে ছুটে গিয়ে তখনই খুলে দিলাম সেই জানালার দুটি পাল্লা। বলা বাহুল্য, জানালার বাইরে কাউকে দেখতে পেলাম না। তবু আমি হাল না ছেড়ে তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরিয়ে এলাম। পিছনের বাগানে ঠিক ওই জানলাটার বাইরে। চারিদিকে নিশুতি রাতের গাঢ় অন্ধকার। বৃষ্টির দাপট অনেকটাই কমে গিয়েছে এখন। এই বাড়ির পাশেই কোষ্ঠী পাথরে তৈরি দৈত্যপুরীর মতো দাঁড়িয়ে আছে মহিতোষ বাবুর বাড়িটা। কিন্তু না, আঁধারের মধ্যে যতদূর দুই চোখ যায় কাউকেই তো দেখতে পেলাম না। আমি চারিদিকে তাকাতে তাকাতে ধীর পায়ে এগিয়ে যেতে লাগলাম বাগানের মধ্য দিয়ে মহিতোষ বাবুর জমির প্রাচীরের খুব কাছে। সেই রাতের নিস্তব্ধতার মধ্যে কানে যেন একটা অস্ফুট পুরুষ কণ্ঠে ভেসে এলো। আমার মনের কৌতূহল মাথায় একটি দুর্বুদ্ধি খেলিয়ে দিল। আমি সন্তর্পণে প্রাচীর টপকে চলে এলাম মহিতোষ বাবুর বাড়ির খুব কাছে। তারপর সেই শব্দকে অনুসরণ করে তার বাড়ির একতলার একটি ঘরের পিছনের জানলার বাইরে দাঁড়াতে সেই শব্দের কারণ আমার কাছে স্পষ্ট হয়ে এলো। বন্ধ জানালার ট্রান্সলুসেন্ট কাঁচের সার্সির ভেতর থেকে সেই ঘরের বিছানার ওপর শোয়ানো একটি নগ্ন নারী দেহের অস্পষ্ট আবছায়া দেখা যাচ্ছে। আর তার ওপর উপুর হয়ে নিজের উলঙ্গ শরীরটাকে ক্রমাগত সামনে পিছনে দুলিয়ে চলেছে এক দীর্ঘদেহী পুরুষ। বুঝতে বাকি রইল না যে তিনি হলেন মহিতোষ বাবু। আর তার কণ্ঠ থেকেই আসছে ওই শব্দ। আমি ভীষণ লজ্জিত হয়ে তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ আগেই সেই অশরীরীর উপস্থিতির ভীতি যেন আমার মস্তিষ্কে আর নেই। তার জায়গায় আমার শরীরের প্রতিটা রক্তবিন্দুতে যেন জমে উঠেছে কামোত্তেজনা। আর কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু হঠাৎ একটা কথা মাথায় এলো। সঙ্গমের সময় কি শুধু পুরুষের গলা দিয়েই সুখের শব্দ উৎপন্ন হয়? কই, ওখানে তো কোনো নারী কণ্ঠস্বর আমার কানে আসেনি। পরদিন সকালের দিকে বিষ্ণুপুরের প্রাচীন কয়েকটা মন্দিরে যাওয়ার জন্য
তৈরি হয়ে ঘর থেকে সবে বেরিয়েছি, এমন সময় আবার চোখ গেল মহিতোষ বাবুর বাড়ির দিকে। না, এবার কোনো নারী মূর্তি নয়। এবার দেখতে পেলাম একজন বেটে কালো চেহারার পুরুষকে। সে যেন ফিসফিস করে কী সব কথাবার্তা বলছে মহিতোষ বাবুর সঙ্গে, সেই বাড়ির সদর দরজার বাইরে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর সে বেরিয়ে এলো সেই বাড়ি থেকে, আর মহিতোষবাবুও বোধহয় কলেজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। এদিকে অপর ব্যক্তিটি বাড়ির সামনে গলি দিয়ে হাঁটতে হাঁটতে এই বাড়ির সামনে এসে আমাকে দেখে কেমন যেন থমকে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমিও কৌতূহলী হয়ে তার কাছে যেতেই সে দাঁত বের করে একটি কুৎসিত হাসি হেসে আমাকে বলে উঠল, স্যার, স্যার কি এই বাড়িতে নতুন আসা হয়েছে নাকি? আমি বললাম, হ্যাঁ, গতকাল থেকেই ভাড়া নিয়েছি একতলাটা। সে আবার হেসে দু হাত কচলে আমাকে বলে উঠল, তা মশাই বিয়ে থা করেছেন নাকি ব্যাচেলার? আমি বিরক্ত হয়ে উঠলাম, না করিনি, কিন্তু প্রথমে বলুন আপনি কে আর কেন এসব জানতে চাইছেন? সে অস্ফুট স্বরে বেশ লোভনীয় কণ্ঠে বলে উঠল, স্যার, আমার নাম জগাই। আমি এই কাছেই এখানকার একটা রেড লাইট এলাকার দালাল। এই অঞ্চলে সবাই চেনে আমাকে। তাই স্যার বলছিলাম কি, আমার হাতে বেশ কয়েকটা ভালো ভালো আছে, সবারই দুধে আলতা গায়ের রং, আপনার লাগলে বলতে পারেন। প্রথমে আমি চমকে উঠলাম এই কথা শুনে। তারপর বুদ্ধি করে প্রসঙ্গ পাল্টে তাকে জিজ্ঞেস করলাম, তা মহিতোষবাবু তোমার সার্ভিসে সার্টিফাইড তো? সে খুশিতে আত্মহারা হয়ে বলে উঠল, সার্টিফাইড বলে সার্টিফাইড? আরে মশাই, উনি তো আমার থেকেও আরও বড় দালাল। এই নিয়ে 4টে মেয়েকে পাঠিয়েছিলাম ওনার ঘরে, উনি প্রচুর পয়সা দিয়ে কিনে নিয়েছেন তাদের। তারপর তিনি বললেন যে তিনি নাকি তাদের আরও বেশি দামে দুবাইয়ের কোনো এক ব্যবসায়ীকে বেচে দিয়েছেন। মেয়েগুলোর ভাগ্য সত্যি ভালো স্যার, তারা তো ওখানে রাজরানী হয়ে আছে, আর বোধহয় এই দেশের মাটিতে কখনো পা ফেলবে না তারা। আমি আশ্চর্য হয়ে বললাম, তারপর মেয়েগুলোর সাথে কি আর কোনো দিন কথা হয়েছিল তোমার? সে হেসে বলল, ধুর স্যার, কী যে বলেন, আমি মাল দিয়েছি, পয়সা পেয়েছি, খেলা শেষ। আর আমার কি দরকার তাদের খোঁজ নেওয়ার? আর কয়েকটা সামান্য কথাবার্তা বলে চলে গেল জগাই। যাওয়ার আগে আমাকে বারবার বলে গেল, ইয়ের দরকার হলে তাকে যেন অবশ্যই জানাই। আমি সন্দিগ্ধ চোখে চেয়ে রইলাম তার দিকে। সেদিন বিকেলের দিকে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরে এলাম, তখনও বুঝতে পারিনি যে সেদিন হবে এই নাটকের যবনিকা পতন। আর যে ঘটনাটার সম্মুখীন আমাকে হতে হবে তা সারা জীবন অবিস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। সেদিন বাড়ির সদর দরজায় তালা খুলতে যাব, এমন সময় নাকে গেল কেমন যেন একটা কেমিক্যাল আর আষ্টে গন্ধের মিশ্রণ। চারিদিকের বাতাসও যেন ঘুম মেরে গেছে, কেমন যেন একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে আবহাওয়া চারিদিকে। কিন্তু বুকটা ধক করে উঠল তখন, যখন মহিতোষ বাবুর বাড়ির ছাদে দেখা মিলল সেই গতকাল দেখা নারী মূর্তির। এবার কিন্তু সেই দৃশ্য পর মুহূর্তে অদৃশ্য হলো না। সেই মেয়েটি একইভাবে দাঁড়িয়ে থেকে আমাকে যেন হাতছানি দিয়ে ডেকে উঠল। দুরু দুরু বুকে আমি ধীর পায়ে এগিয়ে গেলাম সেদিক পানে।
এবার সেই মেয়েটি আমাকে আঙুলের ইশারায় সেই বাড়ির নিচের দিকে তাকাতে ইঙ্গিত করল। সেদিকে তাকাতেই সেই বাড়ির দোতলার ঘরের একটি জানলা হঠাৎ খুলে গেল, আর সেখানে দৃশ্যমান হয়ে উঠল আর এক নারী মূর্তির। আমি অবাক চোখে চেয়ে দেখলাম যে এই দ্বিতীয় মেয়েটি তার হাতের ইশারায় আমাকে নিচের দিকে তাকাতে ইঙ্গিত করছে। আর ঠিক সেই মুহূর্তে খুলে গেল সেই বাড়ির একতলা ঘরের আরেকটি জানলা। আমি আতঙ্ক সহ্য করার পরীক্ষা দিতে দিতে দেখতে পেলাম এই জানলার পিছনেও দাঁড়িয়ে আরও একটি মেয়ে। এই তৃতীয় মেয়েটি আমাকে আবার ইঙ্গিত করলো তার ডান দিকে তাকাতে, আর সেই মুহূর্তে আমি সেদিকে তাকিয়ে দেখতে পেলাম যে বাড়ির সদর দরজার কাছে দাঁড়িয়ে আছে আর একটি মেয়ে। এই চতুর্থ মেয়েটি মহিতোষবাবুর বাড়ির তালাবন্ধ সদর দরজার দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করল। আমি আর একটুও সময় নষ্ট না করে ছুটে গেলাম সেদিকে। তারপর নিচ থেকে একটি পাথর টুকরো তুলে নিয়ে কয়েকবার তালার গায়ে আঘাত করতেই সেটা সশব্দে খুলে পড়ে গেল দরজা থেকে। কিন্তু পর মুহূর্তেই পিছন ঘুরে আর দেখতে পেলাম না সেই মেয়েটিকে। আমি রুদ্ধশ্বাসে ঢুকে পড়লাম মহিতোষবাবুর বাড়ির ভেতরে। তারপর সেই অদ্ভুত আষ্টে গন্ধটাকে অনুসরণ করে সিঁড়ি দিয়ে ছুটে উঠতে লাগলাম ওপরের দিকে। এখানে সেই গন্ধটার তীব্রতা আরও বেশি। আমি রুমাল বের করে নাকে চাপা দিয়ে দোতলার একটি ভেজানো ঘরের দরজা খুলে ভেতরে ঢুকেই সেই ঘরের দৃশ্য দেখে ভয়ে আঁতকে উঠলাম। সেই ঘরে চারপাশে চারটি বড় বড় তরল পদার্থে ভরা কাঁচের বাস্কের প্রতিটার মধ্যে রাখা রয়েছে একটি করে নগ্ন নারীর শরীর। দেখেই বোঝা যাচ্ছে যে বহুদিন আগেই মারা গিয়েছে মেয়েগুলো। তাদের পেট কেটে নাড়ি ভুঁড়ি বের করে নিয়েছে, তারপর সেলাই করে জুড়ে দেয়া হয়েছে তাদের দেহ, এবং সেগুলি ফরম্যালিন বা ওই জাতীয় কোনো এমারলিন তরলের মধ্যে রেখে দেয়া হয়েছে যাতে মরদেহ কোনো পচন না ধরে। কিছুক্ষণ বিহ্বল হয়ে থেকে নিজের মনে অস্ফুট স্বরে বলে উঠলাম, তার মানে মহিতোষবাবু একজন নে। ঠিক সেই মুহূর্তে আমার পিছন থেকে একটি গুরু গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে এলো। নেক্রোফিলিক, তাই তো? আমি পিছন ঘুরে তাকিয়ে দেখলাম সেই দু হাত দিয়ে একটা রিভলভার ধরে আমার দিকে সেটা তাক করে মুখে ক্রূর হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন স্বয়ং মহিতোষবাবু। আমি কিছু বলার আগেই তিনি উন্মাদের মতো বিকট হেসে বলে উঠলেন, আসলে কি জানেন তো মশাই, এইসব সুন্দরী মেয়েগুলোর রূপ যৌবন আর কতদিন থাকবে বলুন? বয়স হলেই তো সব শেষ। তাই আমি ওদের মেরে ওদের শরীরগুলো এইভাবে প্রিজার্ভ করে রাখি, যাতে জীবনভর ওদের শরীর একই রকম যুবতী অবস্থায় থাকে, যাতে আমি সারা জীবন ওদের এই সুন্দর শরীরগুলো ভোগ করতে পারি। এই কথা আর কেউ জানে না, শুধু এখন আপনি জেনে গেলেন। তাই আপনাকে আর বাঁচিয়ে রাখবো না, কিছুতেই না। সো গেট রেডি টু ডাই। উনি হিংস্র মুখে রিভলভারের ট্রিগারে চাপ দিতে গেলেন। সাক্ষাৎ মৃত্যুকে নিজের সম্মুখে দেখে সবাই এক পা পিছিয়ে এলাম আমি। ঠিক এমন সময় হঠাৎ জ্বলা নেবা শুরু করলো সেই ঘরের লাইট, আর সেই ক্ষণিক
আলো ক্ষণিক অন্ধকারের ছন্দের মধ্যেই আমি দেখতে পেলাম যে মহিতোষবাবুর চারপাশে এখন দাঁড়িয়ে আছে সেই 4 নারী মূর্তি। তারা রক্তহীন নিষ্পলক চোখে এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো তার কাছে, আরও কাছে। আতঙ্কে একটা তীব্র চিৎকার করে উঠল মহিতোষবাবু। তার হাত থেকে নিচে পড়ে গেল রিভলভারটা, কিন্তু তার চিৎকারেও ছাপিয়ে গেল সেই 4 অশরীরী নারীর সমবেত কণ্ঠ। মুক্তি, মুক্তি চাই, মুক্তি। মৃত্যুর পরেও নিজের শরীরের ওপর এই নরপিশাচটার দেওয়া নরক যন্ত্রণার জ্বালা থেকে মুক্তি চাই, মুক্তি। আর দেরি করলাম না আমি। তখনই সামনে থেকে তুলে নিলাম কোনো এক শক্ত ধাতু দিয়ে তৈরি একটা ফুলদানি। তারপর ছুটে গিয়ে সেটা দিয়ে সজোরে আঘাত করলাম সেই 4টে কাঁচের বাস্কের গায়ে। সঙ্গে সঙ্গে কাঁচ ভেঙে ঘরের মেঝের উপর ছড়িয়ে গেল বাস্কগুলোর ভেতরে থাকা সেই তরল পদার্থ। 4টে মেয়ের মৃতদেহ বেরিয়ে এলো বাস্ক থেকে। আমি জানতাম যে ফরমালিন থাকার দরুন এই তরলটি খুব সহজে আগুনে জ্বলে ওঠে। আমি ছুটে চলে গেলাম সেই ঘরের দরজার কাছে। তারপর পকেট থেকে সিগারেট ধরাবার দেশলাইয়ের বাস্কটা বের করে একটা কাঠি ধরিয়ে ছুঁড়ে দিলাম সেই ঘরের মেঝে লক্ষ্য করে। সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠল গোটা ঘরটা। মহিতোষবাবু চেষ্টা করলেন ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে, কিন্তু তাকে ঘিরে রাখা সেই 4 প্রেতাত্মার বন্ধন তিনি ছিন্ন করতে পারলেন না। কিছুক্ষণের মধ্যেই সেই 4টে লাশের গা থেকে আগুন স্পর্শ করল তার জীবন্ত শরীরটাকে, কিন্তু তখনও তাকে ঘিরে রেখেছে সেই 4 প্রতিশোধকারী প্রেতাত্মা। আমি ঘর থেকে ছুটে বেরিয়ে যেতে যেতে শুনতে পেলাম দগ্ধ হয়ে মৃত্যুবরণ করার আগে মহিতোষবাবুর কণ্ঠ থেকে বেরিয়ে আসা শেষ আর্তনাদ। না 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 না। মনে মনে বলে উঠলাম আমি, এই 4 নারীর প্রেতাত্মার সাথে সাথেই আজ এই পৃথিবী থেকে মুক্তি পেল আরও একজন নররূপী দুরাত্মা।